সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। তীব্র গরমে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা, বেশি নাজুক অবস্থায় শিশুরা। ঢাকায় গাছ আর জলাশয় কমার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে, মত বিশেষজ্ঞদের। আমাদের সবুজ এবং জলাশয়গুলো থাকতো, দেখা যেত যে আমরা এত তাপমাত্রায় কিন্তু আমরা রিলেটিভলি স্বস্তিতে থাকতে পারতাম। থাইল্যান্ডের বিমানবন্দরের লাল গালিচা সংবর্ধনায় ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙ্গামাটির সাজেক উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে অন্তত 9 শ্রমিকের প্রাণহানি। প্রচণ্ড গরমে দেশ জুড়ে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, পানি শূন্যতা ও ঠান্ডা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে। এর মধ্যে বেশি নাজুক অবস্থায় পড়ছে শিশুরা। আজ বরগুনার তালতলিতে হিটস্ট্রোকে মারা গেছে একজন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটে, 41.6 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টায় নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন 91 জন। এর মধ্যে শিশু 38। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। গরমের জন্য হাসপাতালে এসেছি, জ্বর আর কিছু নেই। নিউমোনিয়া ছিল, 4 দিন আমরা হাসপাতালে ছিলাম। প্রচন্ড গরমে ঘটছে হিট স্ট্রোকের ঘটনা। এ অবস্থায় সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্স সাথে সাথে আপনার ওয়ার্ড বয়, আয়ার সব কিছুর আসলে আমাদের সংকট। এগুলো আসলে সবাই কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। প্রচন্ড গরমে কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। বেশিরভাগ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। বয়স্করা হিট স্ট্রোকের শিকার ও পানিশূন্যতা নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গোটা উঠছিল, গোটাটা পানি নিয়ে উঠছিল আর কি, তারপরে ক্ষত হয়ে গেছে। কালকে ফটো করে দিতে আমার শরীর ভুলে গেছে, মানে ঠোসাটি বড় বড় হয়ে গেছে, অনেক করে মেডিকেল আনছি। অতিরিক্ত রোগী নিয়ে বেকায়দায় পড়েছেন চিকিৎসকরা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না, বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো। বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না। সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা, এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। তীব্র গরমে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। 24 ঘন্টায় সদর হাসপাতাল ও উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 83 জন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর বিভিন্ন পার্ক ও সড়কের গাছ কেটে ফেলায় কমেছে সবুজের পরিমাণ, সাথে জলাশয়ের সংখ্যাও কমে গেছে, যার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। পরিত্রাণের জন্য আর একটি গাছও না কাটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি রাজধানীর শাহবাগ শিশু পার্ক। দীর্ঘদিন ধরে পার্কের নির্মাণ কাজ চলছে। কংক্রিটে ভরে গেছে পুরো এলাকা। একই চেহারা কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কের। সংস্কারের নামে ঘিরে রাখা হয়েছে চারপাশ। ভেতরে গাছ কাটা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। অথচ একটা সময় সবুজ গাছপালায় ভরা ছিল এসব পার্ক। তীব্র গরমে শীতল ছায়ায় আশ্রয় খুঁজতেন পথচারীরা। আর এখন রাস্তার পাশে থাকা সামান্য কিছু গাছ আর চায়ের দোকানই তাদের ভরসা। এখন যেমন অনেক তাপটা শরীরে লাগে, তখন লাগতো না। এখন আমরা এসে বসতাম, একটা ঠান্ডা বাতাস পাইতাম। গাছ কাটার পরে ওখানে আমাদেরও সমস্যা। বসার জায়গা আছে, এখন তো বসার জায়গা নেই। এখন তো রাস্তার মধ্যে আইল্যান্ডের মাঝখানে বসে থাকা লাগে। রাজধানীর একাধিক রাস্তার গাছ কেটে নির্মাণ করা হয়েছে সড়ক বিভাজক। গবেষণা বলছে ঢাকা মহানগরীতে 20 ভাগের মতো গাছ থাকা প্রয়োজন, সেখানে আছে 8%-এরও কম। এছাড়া নগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাশয়। 2009 সালে ঢাকায় জলাশয় ছিল 5.73%। 2019 সালে তা কমে দাঁড়িয়েছে 4.38%। আমাদের সবুজ এবং জলাশয়গুলো থাকতো, দেখা যেত যে আমরা এত তাপমাত্রায় কিন্তু আমরা রিলেটিভলি স্বস্তিতে থাকতে পারতাম। অস্বস্তির এই চরম মাত্রা, এর মূল কারণটা হচ্ছে যে আমাদের ধ্বংসাত্মক নগরায়ন। এই জন্যই প্রাকৃতিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেন নগরায়নের মধ্যেও থাকে। এটা বাড়ির আঙ্গিনা হোক আর বড় এলাকাতে ওপেন স্পেস তৈরি করা হোক, এই বেসিক জায়গাতে ফেরত যেতে পারলে তাপমাত্রা যেটাই হোক সেটা আমরা সয়ে নিতে পারবো। বিশেষজ্ঞদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইলে আর একটি গাছও কাটা যাবে না।
নষ্ট করা যাবে না জলাশয়। ধানমন্ডির এই সড়কটি কদিন আগেও গাছে ঢাকা ছিল, সেই সব গাছ কেটে এই রোড বিভাজক বানানো হয়েছে। এই সড়কের মতোই রাজধানীর বিভিন্ন স্থান থেকে কেটে ফেলা হয়েছে গাছ। এতে প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি অতি গরমে নগরবাসীর কষ্টও বেড়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে প্রাকৃতিক নানা উপায় অবলম্বন করছে মানুষ। কেউ চুল ছোট করছেন, কেউ আবার ন্যাড়া হচ্ছেন, অনেকেই বারবার গোসল করছেন, কারো কারো আগ্রহ টক জাতীয় খাবারে। চারদিকে খাঁ খাঁ রোদ, এর মধ্যে একটু সুযোগ পেলেই জলে ডুব দিচ্ছে কিশোরের দল। গরম থেকে বাঁচতে এর চেয়ে সহজ উপায় যেন আর নেই। শুধু কিশোর নয়, বড়রাও অনেকে বারবার গোসল করছেন গরম থেকে বাঁচতে। প্রকৃতির এই বিরূপ আচরণ পরিবর্তন এনেছে চুলের ফ্যাশনে। সেলুনগুলোতে গিয়ে দেখা যায় বড় চুল কেটে ছোট করে ফেলছেন অনেকেই। গরমের জন্য বেশি ছোট করতেছে, আর্মি কার্ডের মতো করতেছে, অনেক কেউ টাকও করতেছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম। মৌসুমি এই ফলের চাহিদা দেশের মানুষের কাছে সবসময়ই ছিল। এবার তীব্র গরমে বেড়েছে কাঁচা আমের জুসের চাহিদা। টক ফল খাইলে গরমে শরীরের জন্য উপকার। আর চায়ের স্টলের কথা বলাই বাহুল্য। 12 মাসই চা বিক্রি হয় দোকানগুলোতে। কেউ মনে করেন গরমে চা খেলে প্রশান্তি আসে, আবার অনেকেই বলেন এটা নিছকই নেশা। চাটা খাইলে আপনার এই গলার এটা একটু পরিষ্কার থাকে, লাঞ্চটা ক্লিয়ার হয়। ঘুষের জন্য চাটা খেতেছি, ঘুমের লাইটটা কমে। মানুষে বলে যে চা খেলে নাকি গরম একটু কম লাগে, আমি চা খাওয়া ওই অনুভূতিটা পাই না। তবে প্রচলিত এসব ধারণার সাথে তাপ কম অনুভূত হবে এমন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রাচীনকাল থেকে মানুষ এসব উপায় অবলম্বন করে আসছে, এতে শরীরের কোনো ক্ষতি হয় না। নিয়ম করে যদি আমার কিছু খেতেই হয়, সেটা হচ্ছে সাধারণ তাপমাত্রার পানি, যেন আমরা ডিহাইড্রেটেড হয়ে না যায়। কিন্তু এই যে আমের জুস, টক খেলে যে আমাদের তাপটা ধরে রাখবে, এটার কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। জলবায়ুর পরিবর্তন এবং ঘরে ঘরে এসির ব্যবহারে মানুষের শরীরে তাপ ধারণ ক্ষমতার পরিবর্তন হয়েছে। তাই এগুলো ব্যবহারে কিছু বিষয় মনে রাখার পরামর্শ চিকিৎসকদের। আমি যদি বলি যে এসি আসার আগে যে ব্যাখ্যা ছিল, এসি কিন্তু আসার পরে ঘরের তাপমাত্রা যেমন কমিয়ে দিয়েছে, এসির কারণে কিন্তু এই প্রাকৃতিক তাপমাত্রাটা আবার বেড়ে গিয়েছে, মানে সার্বিক বাইরের তাপমাত্রাটা বেড়ে গিয়েছে। 3-4 বার যদি গোসল করি, সেক্ষেত্রে প্রত্যেকবার আমাদের মাথাটা ভেজাবো না, শরীরটা আমরা ভেজাবো, কারণ আমাদের তাপটা তাহলে বের হয়ে যাবে। শরীর ঠান্ডা রাখার জন্য বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই বলে মত দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা তাপদাহে যখন আশফাস, তখন মাত্র 5 টাকায় প্রশান্তি মিলছে পুরান ঢাকার নবাবী গোসলে। নবাব বাড়ির পুকুরে গোসল করে শীতল হচ্ছেন নানা বয়সী মানুষ। ব্যয়বহুল এই রাজধানীতে 5 টাকায় গোসল। পুকুরের স্বচ্ছ পানিতে দিনভর কাটা যায় সাঁতার। পুরান ঢাকার ইসলামপুরের গোলতালাবের পুকুরের এই গোসলের নাম দেয়া হয়েছে নবাবী গোসল। কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি মিলছে নবাব বাড়ির এই পুকুরে। টানা কয়েকদিনের তাপদাহে শিশু কিশোরদের পাশাপাশি বড়রাও মেতে ওঠেন গোসলে। গরমে এতক্ষণ প্রচুর খারাপ লাগছে, মাথা চক্কর দিছে, এখন আগে চেয়ে প্রচুর বেটার লাগতেছে, মানে প্রচুর ভালো লাগছে। এখানে গোসল করতে আসলে 5 টাকা করে দিতে হয়, গোসল করতে অনেক মজা লাগে। এমনি প্রচন্ড গরম, 37 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা মোহাম্মদপুর থেকে আসছি, গোসল করতে আসছি এখানে গরমের জন্য। এরকম জলাধার একেবারেই নেই, তাই যে কয়েকটা আছে সেগুলো খুব বেশি দরকার সংরক্ষণ করার আমাদের। 1830 সালের দিকে নবাব খাজা আলিমুল্লাহ 8 বিঘা জায়গা নিয়ে পুকুরটি খনন করেন। এর পাড় জুড়ে রয়েছে সারি সারি নারকেল, আম ও কাঁঠাল গাছ। এমন পরিবেশে নবাবী গোসলে আসা মেহমানদের সেবা দিচ্ছে নবাব বাড়ির ট্যাঙ্ক কমিটি। পুরান ঢাকার মধ্যে এ ধরনের পরিবেশ কোথাও নেই। মূলত এটার মধ্যে যেটা ইনকাম হয় এটার ভিতরে যায়, এখান থেকে কেউ একটা টাকাও বেনিফিট পায় না। গোসলে ব্যবহার করা যাবে না সাবান, শ্যাম্পু। পাশেই রয়েছে গোসলখানা ও পোশাক বদলের জায়গা। সাঁতার না জানলে নামা যাবে না পুকুরে। 200 বছর পুরাতন এটা, আমরা তো মনে করেন যে ছোট থেকে দেখে আসতেছি এরকম। গোসল করার নির্দেশনা হচ্ছে যে নিচে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না, আর বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, ভালোভাবে গোসল করবে চলে যাবে, যতক্ষণ করুক সমস্যা নেই। ঐতিহ্যবাহী এই পুকুর রক্ষায় সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দেশটির সাথে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময়ে বুধবার দুপুর 1:30 ব্যাংককের ডনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা ও অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পোয়াংপেট চুংলাইট সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের অভিজাত লুমফিনি এলাকার একটি হোটেলে। 6 দিনের সফরে এখানেই থাকবেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্ক্যাপের 80তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে, এমনটাই জানালেন অর্থমন্ত্রী। এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। আমাদের এখানে তো প্রধানমন্ত্রী আসছে, অনেক আমরা খুশি যে আমাদের দুই দেশের সম্পর্কই ভালো হবে। এখন আমাদেরও অনেক সুযোগ সুবিধা হবে, আমাদের ব্যবসা করারও সুযোগ সুবিধা যেন আমরা এখানে করতে পারি, এটাই আমরা আশা করছি আর কি প্রধানমন্ত্রীর কাছে আর কি। আমরা সবাই আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ব্যাংককে আসছেন, যদি বাংলাদেশিদের জন্য যে ছয়টা চুক্তি করার জন্য আসছে, যে চুক্তি করতে পারে, ভবিষ্যতে আমরা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে 1972 সালে অক্টোবর মাসে স্বীকৃতি দেয় থাইল্যান্ড। যদিও থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক 5 দশকেরও বেশি, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়নি। তাই থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নতুন একটি মাইলফলক এবং নতুন একটি সম্পর্কের মাত্রা উন্নয়ন ঘটাবে, আর বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ব্যবসা বাণিজ্য বহুগুণে বৃদ্ধি করবে। আর সেদিকে তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। সংবাদের শেষ অংশে থাকছে চীনের ওয়েফাং শহরের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের প্রসঙ্গে। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বলেন, ইসির প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলেও ইচ্ছে থাকলে সরে দাঁড়ানো যায়। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সমাবেশ ডাকা পাল্টাপাল্টি কর্মসূচি কিনা এমন প্রশ্ন ওবায়দুল কাদের জানান, দলটির একতরফা সমাবেশে আগুন সন্ত্রাস সহ অঘটনের ভয় থাকে, তাই সরকারি দল দায়িত্ব হিসেবে মানুষের নিরাপত্তায় কর্মসূচি দেয়। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। রাঙ্গামাটির সাজেক উদয়পুর সড়কে একটি ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকেল 5:40 এই ঘটনা ঘটে। সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে 14 জন শ্রমিক নিয়ে ফিরছিল ট্রাকটি। 90 ডিগ্রি মোড়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 6 শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও 8 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 3 জন মারা যান। শোক শ্রদ্ধায় সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করলেন তাদের স্বজন ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। 11 বছর আগে আজকের এই দিনে দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা ঘটে, কিন্তু আজও উপযুক্ত ক্ষতিপূরণ পাননি বলে জানান আহত ও নিহতদের স্বজনরা।
ইয়ানুর আক্তার ও তার মা আনোয়ারা কাজ করতেন সাভারের রানা প্লাজার 6 তলার একটি পোশাক কারখানায়। 2013 সালের 24 এপ্রিল তারা দুজনেই ভবনটির নিচে চাপা পড়েন। আহত অবস্থায় ইয়ানুরকে উদ্ধার করা গেলেও প্রাণ হারান তার মা। আজও সেদিনের ভয়াবহ স্মৃতি স্মরণ করে আঁতকে ওঠেন ইয়ানুর। আমার বাবাটা অসুস্থ, আমার মারাও মারা যায়, পরে আমার ভাই বোন এতিম হয়ে গেছে, ওদেরকেও কেউ দেখাশোনা করার মানুষ নেই। আমি আর বলতে পারতেছি না যে আমার এই দুর্দশাগুলা, নিজের অক্ষমতাগুলা। আমি যদি এখন চাকরি করতে যাই, আমার চাকরিতে কেউ নেয় না, আমি কাজ নাই, 11 বছর ধরে আমি বসে বসে খাওয়ার খাই। ইয়ানুর আক্তারের মতো রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিকদের অভিযোগ তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যতদিন বাঁচতে থাকবো অতদিনই আসবো, কারণ এই রানা প্লাজায় জীবন পঙ্গু করে দিয়েছে। আহত ও নিহতদের স্বজনরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি বলে দাবি করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এই 11 বছরে আমাদের এই শিল্প খাতের অনেক উন্নয়ন হয়েছে। মালিকরা এই শিল্পকে $100 বিলিয়ন শিল্পে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছেন আমাদের। অনেক গ্রিন ফ্যাক্টরি হয়েছে, দেশে বিদেশে রপ্তানি বেড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1175-এরও বেশি শ্রমিক যে প্রাণ হারালো, সে হাজারো শ্রমিকের মৃত্যুর আজ পর্যন্ত কোনো ন্যায় বিচার হয়নি। এদিকে দুপুরে সাভারের শিমুলতলায় এক সভায় ওই দিনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন এনজিও সংশ্লিষ্টরা। আমি মনে করি তাদের বিচারটা হওয়া দরকার। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1175 শ্রমিক। আহতদের সংখ্যা 2000-এর বেশি। দীপ্ত, বার্তাকক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন 3 বিচারক। রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে। হাইকোর্টের এই 3 বিচারক হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এই 3 জনকে নিয়ে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হবে 8 জন। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহবুবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। হাই কমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। পরিবেশগত মিল থাকায় 2 দেশ একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়, কাজেই এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে বলে জানান প্রণয় ভার্মা। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে আশা করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ড্রেজিংয়ের বালুর কারণে চাষাবাদ করা যাচ্ছে না প্রায় 100 বিঘা জমিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দ্রুত ফসলি জমি থেকে বালু সরানো হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মহানন্দা নদীর পাড়ে চাষাবাদ হয় ধান, গম, ভুট্টা, লাউ সহ বিভিন্ন ফসল ও সবজি। কিন্তু গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি, চাঁদপুর, চরকতলা এলাকায় গত 2 বছর ধরে অনাবাদি হয়ে পড়ে আছে প্রায় 100 বিঘা ফসলি জমি। চাষাবাদের মাটির ওপর এখন পড়ে আছে বালুর স্তূপ। মহানন্দা নদীর ড্রেজিং এর পর সেই বালু ফসলি জমিতে ফেলায় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে এসব জমি। কৃষকদের দাবি, চাষাবাদের উপযোগী এসব জমিতে বালু ফেলায় চাষাবাদ করা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এখানে অনেক ফসল হয়, ধান, ভুট্টা, গম, এমনি লাউ, বিভিন্ন রকমের সবজি ও চাষ হয়। নদী খনন করতে এসে এই জমিগুলো তো সব বালু ভরাট করে দেওয়ার পরে 2 বছর থেকে কোনো ফসলই হচ্ছে না। আমাদের অনেক হচ্ছে, লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, খেতে পাচ্ছি না। ইজারার মেয়াদ শেষ হওয়ায় নদী খননের 2 বছর পরও কিছু জায়গায় ফসলি জমিতে বালু থাকার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ম্যাক্সিমাম জায়গাতে পানি নিয়ে চলে গেছে, কিন্তু 2-1টা জায়গায় ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশনও করা হয়নি, কারণ ওখানে সমস্যা ছিল। আর ওখানে আসলে যে জমিগুলো আছে সরকারি জমি আছে, কিছু কিছু ব্যক্তি মালিকানা জমি আছে। এখন মাটিগুলো, জমি বালিগুলো এখন সরকারের বাড়ি। নাব্যতা ফেরাতে 2 বছর আগে মহানন্দা নদীর প্রায় 36 কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং করে পানি উন্নয়ন বোর্ড। এতে ব্যয় হয় প্রায় 18 কোটি 60 লাখ টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 54 জন নিহত হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 34,151 জনে দাঁড়ালো।
উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে সবচেয়ে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আকরেতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে তাদের করা সবচেয়ে সফল হামলা এটি। চলমান তীব্র তাপদাহে খেলোয়াড়দের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলেন, যারা নিয়মিত খেলাধুলা করেন এই সময় সুস্থ থাকতে তাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরনে পরিবর্তন আনতে হবে। খোলা আকাশের নিচে এমন ঝাঁঝালো রোদে দাঁড়িয়ে থাকা কঠিন। এর মধ্যে জাতীয় দলে ক্রিকেটারদের বিশ্বকাপে প্রস্তুতি। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি ক্যাম্প চলছে। প্রিমিয়ার লিগের 50 ওভারের ম্যাচ। প্রচণ্ড গরমে এত দীর্ঘ সময় মাঠে কাটানো মানেই একরকম যুদ্ধ। খেলোয়াড়দের পাশাপাশি নাভিশ্বাস উঠছে আম্পায়ারদের। নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্রেক বাড়ানো, শেডের ব্যবস্থা করা, এরকম আরও কিছু গাইডলাইন আমরা সার্কুলার করেছি এবং আমরা চাইবো যে ক্লাবগুলো এবং এম্পায়ারিং ডিপার্টমেন্ট এরা এই ধরনের গাইডলাইনগুলি ফলো করে এই স্পোর্টস রিলেটেড ইনজুরির পরিমাণ কমিয়ে আনুক। দেশ জুড়ে বইছে দাবদাহ, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এই অবস্থা থেকে রেহাই পাচ্ছে না খেলোয়াড়রাও। তেল চর্বি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করো, ভালো করে ঘুমাও, সকালবেলায় যখন খেলার আগে ক্যাফিন জাতীয় জিনিস খেও না, পানি খাও। আমি যখন খেলছি না কিংবা যখন ডিউরিং ব্রেক টাইম, তো আমরা শেডের ভিতরে থাকি। আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই। হিট স্ট্রোক সহ অন্যান্য জটিলতা এড়াতে সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানিয়ে দেব একটি ভিন্ন রকম খবর। চীনের ওয়েইফাং শহরে হয়ে গেল আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 41তম এই আসরে অংশ নেয় 30টিরও বেশি দেশের হাজার খানেক প্রতিযোগী। আকাশ জুড়ে রঙিন ঘুড়ি, রং বেরঙের ঘুড়িতে অসাধারণ চোখ ধাঁধানো এক আকাশ। পূর্ব চীনের শানডং প্রদেশের ওয়েংফাই শহরে 41তম বারের মতো বসেছিল এই ঘুড়ি উৎসব। 30টির বেশি দেশের হাজার খানেক প্রতিযোগী অংশ নেন এই উৎসবে। এই প্রথম ওয়েফাং কাইট ফেস্টিভ্যালে অংশ নিয়েছি। আমি মুগ্ধ এত চমৎকার আয়োজন দেখে। এটি শিশুসহ সব বয়সীদের জন্য খুবই আনন্দময় এক উৎসব। নীল সমুদ্রের রাজা তিমি সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী, চীনের ঐতিহ্যবাহী ড্রাগন, নিনজা সহ ছিল অসাধারণ সব ঘুড়ি। খোলা আকাশে এসব প্রাণীর নাচানাচি দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। চীনা সংস্কৃতিতে ঘুড়ি ঐতিহ্যবাহী, তাই আমরা স্থানীয়রা এটি খুব পছন্দ করি। এটি আমাদের প্রাণের উৎসব। ঘুড়ির জন্য বিখ্যাত শানডং প্রদেশের ওয়েংফাং শহর। 1984 সালে 1 এপ্রিল প্রথম শুরু হয় ওয়েংফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 1988 সালে ঘুড়ির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই শহরকে। নাতিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তীব্র গরমে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা, বেশি নাজুক অবস্থায় শিশুরা। ঢাকায় গাছ আর জলাশয় কমার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে, মত বিশেষজ্ঞদের। থাইল্যান্ডের বিমানবন্দরের লালগালিচা সংবর্ধনায় ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙ্গামাটির সাজেক উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে অন্তত 9 শ্রমিকের প্রাণহানি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।